আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেই অনুষ্ঠানে। লিগ্যাল এইড কমিটি করে দিয়েছি, যে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনা পয়সায় যে কোনো নারী নির্যাতিত হলে সে আইনজীবী পায়, তার জন্য একটা ফান্ডও করা থাকে এবং সুনির্দিষ্ট বেঞ্চ রেডি করা থাকে, সেখান থেকে কিন্তু তারা সহযোগিতা পেয়ে থাকেন। এভাবে প্রায় এ পর্যন্ত আমরা অনেক নারীরা এ ব্যাপারে সহযোগিতা পাচ্ছে এবং সুবিচার পাচ্ছে। কাজে শুধু টাকার অভাবে সুবিচার পাবে না সেটা যেন হয় না, সেই জন্য লিগ্যাল এইড কমিটি ও লিগ্যাল এইড ফান্ড আমরা প্রথমবার যখন সরকারে তখন থেকে আমি করে দিয়েছি। সবচেয়ে বড় কথা হলো যে আর্থিকভাবে যদি মানুষ স্বাবলম্বী হতে পারে তাহলে কিন্তু সমাজে তাদের একটা স্থান থাকে। সেটা জাতিপিতাও সবসময় বলতেন। তিনি বলতেন যে একটি মেয়ে যদি নিজে 10টা টাকা কামাই করে তার আঁচলে বেঁধে ঘরে আসে সংসারে, তার একটা মূল্য থাকে, এই কথাটা তিনি বিশ্বাস করতেন। অর্থাৎ আর্থিকভাবে স্বাবলম্বিতা অর্জন করা, যে সেদিকে লক্ষ্য রেখে নারীদের প্রশিক্ষণ এবং উন্নয়নের জন্য যথেষ্ট পদক্ষেপ আমরা নিয়েছি এবং আমরা বিশেষ করে মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে এবং এই প্রশিক্ষণটা বহুমুখী প্রশিক্ষণ আমরা দিচ্ছি। তাছাড়া আমরা ইতিমধ্যেই প্রায় 2019 থেকে 20 অর্থ বছরে 3200টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাধ্যমে অনুদান দেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তাছাড়া কর্মজীবী মহিলা হোস্টেল আমরা নির্মাণ করছি। এটা যেমন শুধু ঢাকা শহরে না, প্রত্যেকটা বিভাগীয় শহরে এবং পর্যায়ক্রমিকভাবে আমরা প্রত্যেকটা উপজেলায় করে দেব, যাতে সেখানে মেয়েরা সুরক্ষিত থেকে তাদের যে কোনো কাজ পরিচালনা করতে পারে, সেই দিকে আমাদের লক্ষ্য রয়েছে। তাছাড়া আমরা কর্মজীবী হোস্টেলও নির্মাণ করে দিচ্ছি। শিশুদের কোথায় রেখে আসবে সেদিকে চিন্তা করে ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি যে যত প্রতিষ্ঠানই গড়ে তুলুক না কেন সেখানে শিশু দিবা যত্ন কেন্দ্র বা শিশুদের সুরক্ষার ব্যবস্থা রাখতে হবে এবং সেদিকে লক্ষ্য রেখে ইতিমধ্যে প্রায় 63টি দিবা যত্ন কেন্দ্রের মাধ্যমে এবং মার্চ 2020 পর্যন্ত প্রায় 4721 জন কর্মজীবী মায়েদের শিশুদের দিবাযত্ন সেবা প্রদান করা হচ্ছে। এটা প্রতিটি কর্মক্ষেত্রেই, অর্থাৎ সেটা শপিং মল হোক বা অফিস আদালত হোক, যেখানেই হোক এই দিবাযত্ন কেন্দ্রটা থাকা একান্ত হওয়া দরকার, যেন মা কাজ করতে করতে তার শিশু ভালো মন্দটা দেখতে পারে, ঘরে যেন একা ফেলে রেখে আসতে না হয়, তার জন্য এই দিবাযত্ন কেন্দ্রের ব্যবস্থা নেওয়া নিচ্ছে। আবার এখানেও কিন্তু অনেক মেয়েদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাছাড়া আমরা যেমন 4883টি ক্লাবের মাধ্যমে 10 থেকে 19 বছর বয়সী প্রায় 4,39,470 জন কিশোর কিশোরীদের দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমরা সে ব্যবস্থাটা নিয়েছি, যেই ক্লাবের মাধ্যমে তাদেরকে মানসিকভাবে এবং অন্যান্য শিক্ষা ব্যবস্থা করা হয়। আর জেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বদ্ধ প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে মার্চ 2018 থেকে ডিসেম্বর 2020 মেয়াদে 1,82,375 জন নারীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর নারী উদ্যোক্তা উন্নয়নে এবং তাদের উৎপাদিত পণ্যটা যাতে নিজেরাই বাজারজাত করতে পারে, কারণ শুধু পণ্য উৎপাদন করলে হয় না, বাজারজাত যদি না করার সুযোগ থাকে তাহলে কিন্তু আর ওই কাজের স্পৃহাটা থাকে না। সেই জন্য আমরা এই জয়িতা ফাউন্ডেশন তৈরি করেছি এবং এই জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের মেয়েরা, একেবারে গ্রামের মেয়েরা, তারা যেটা উৎপাদন করবে সেটা যে তারা বাজারজাত করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। তাছাড়া আপনারা জানেন যে আমি আরেকটা প্রকল্প দিয়েছি, আমার বাড়ি আমার খামার, সেখানে কিন্তু মেয়েদেরই বেশি সুযোগ দেওয়া হচ্ছে, যে সেখানে নিজের বাড়িতে সে যা উৎপাদন করবে, যার একটু জমি আছে বা একটা ডোবা খাল যা থাকুক, সেখানে সে যা উৎপাদন করতে পারবে তাকে সমিতির মাধ্যমে করে তার মধ্যে সহযোগিতা করা এবং সেখানে সে যদি কিছু সঞ্চয় করতে পারে, এটা পারিবারিকভাবে, তো পারিবারিকভাবে হলে ওখানে মেয়েরা বেশি সুবিধা পাচ্ছে। তো সে যদি 100 টাকা জমা করতে পারে তাহলে সরকারের পক্ষ থেকে 2 বছর পর্যন্ত আমরা আরো 100 টাকা দেবো।
পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছে, সেই ব্যাংকে তার টাকাটা জমা থাকবে এবং সে যে কাজগুলি করবে পরবর্তীতে ব্যাংকে থেকে করবে, তার প্রকল্পের দিকে তাকিয়ে থাকতে হবে না, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অর্থাৎ এক একটা পরিবারকে দারিদ্র্যের হাত থেকে যেন মুক্তি পায়, তা সেই লক্ষ্য নিয়ে এটা আমরা করে দিচ্ছি। ভূমিহীন গৃহহীন যারা, তাদেরকে ঘর তৈরি করে দেওয়া জাতির পিতা স্বাধীনতা পরপর শুরু করেছেন গুচ্ছগ্রাম প্রকল্প। সেই গুচ্ছগ্রাম প্রকল্পের সাথে আমরা যখন 96 সালে সরকার আসি, তখন আমি আশ্রয় প্রকল্প নেই, সেখানে যাতে দারিদ্র্যের অভাবে ঘরটা যদি বিক্রি করতে না পারে সেজন্য ব্যারাক হাউস করে দিই। এবং সেই ব্যারাক হাউসে কিন্তু নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের নামেই ঘরটা থাকে। আবার সেখানে নীতিমালা এটাও ছিল, যদি কখনো স্বামী স্ত্রীর মধ্যে সংঘাত বাধে তাহলে ওই ঘরের মালিক কিন্তু মেয়েরাই হবে, মেয়ের কাছেই থাকবে এই সম্পত্তিটা। সেভাবে একটা ব্যবস্থা করে দিই, অর্থাৎ মেয়েদের জন্য একটা ঠিকানা থাকে। আর বর্তমানে 25 বর্ষ উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে একটি মানুষ গৃহহীন থাকবে না, প্রত্যেকটা মানুষকে আমরা ঘর তৈরি করে দেবো। সে কারণেই কিন্তু ঘরের মালিকানা দেওয়ার সময় আমরা নারী পুরুষ দুজনের নামেই আমরা দিয়ে দিচ্ছি, যাতে মেয়েদেরকে আবার কোনো রকম মানে নির্যাতনের শিকার বা বঞ্চিত হতে না হয়, তারা যে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থাটাই আমরা নিয়েছি। আমরা আমাদের দেশে এমন একটা অবস্থা ছিল, আমি 96 সালে সরকার এসে দেখেছিলাম, জুডিশিয়ারি উচ্চ আদালতে কোনো নারী বিচারক ছিল না, সচিব ছিল না, বা আসলে কোনো জায়গায় নারীদের কোনো সুবিধাই ছিল না। ধীরে ধীরে আমরা কিন্তু সেই ব্যবস্থাটা নিই। এটাও কিন্তু সৃষ্টি করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। পাকিস্তান আমলে আইন ছিল, জুডিশিয়াল সার্ভিসে কোনো মেয়ে পরীক্ষাও দিতে পারবে না, আর সেখানে চাকরিও পাবে না। স্বাধীনতার পর তিনি সেই আইনটা পরিবর্তন করে দেন, যার ফলে মেয়েরা সুযোগ পায়, কিন্তু উচ্চ আদালত পর্যন্ত কোনো মেয়ে উঠতে পারেনি। 96 সালে আমরা সরকারে এসেই সেই সুযোগটা সৃষ্টি করে দিই। আজকে মানে হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন সব জায়গায় মেয়েদের একটা স্থান তারা পেয়েছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড, র্যাব, সব জায়গায় কিন্তু মেয়েরা এখন স্থান পাচ্ছে। অনেক জায়গায় পূর্বে ছিল না, শুধু পুলিশ বাহিনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নারী অফিসার শুরু করেছিলেন, এছাড়া আর কোথাও মেয়েদের জায়গা ছিল না। কিন্তু আজকে আপনারা দেখেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের নারীরা সব থেকে ভালো ভূমিকা রাখছে, এবং সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা আমাদের সশস্ত্র বাহিনীর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, তারা চাচ্ছে। আনসার বিডিবি তারা সবসময় সেখানে নারীরা প্রশিক্ষণ প্রাপ্ত, কাজে তাদেরকেও আমরা আমাদের সারা বাংলাদেশে বিশেষ করে আমার খামার প্রকল্পের সাথে সংযুক্ত করে দিচ্ছি, যাতে তারা কাজ করে দিতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। অর্থাৎ বিচার বিভাগ বা বিদেশি কূটনীতিক সব জায়গায় কিন্তু মেয়েদের আমরা সুযোগ করে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ভিসি পদও তারা পাচ্ছে। আমরা স্থানীয় সরকার আইন যখন করি, সেখানে 1/3 মহিলা যাতে নেতৃত্বে থাকতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা উপজেলা পরিষদে অন্তত একজন, 2জন বা ভাইস প্রেসিডেন্ট থাকলে একজন সেখানে মহিলা থাকবে। আর যে প্রকল্প বা যে কমিটি হবে সেখানেও কিন্তু মেয়েদের নেতৃত্ব থাকবে, সেটা আমরা করে দিয়েছি। ইউনিয়ন, উপজেলা, পৌরসভা সব জায়গায় নারীদের সংরক্ষিত আসন রাখা আছে, কাজেই তারা সেখানেও একটা ভূমিকা রাখতে পারে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে। নির্বাচন কমিশনও অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নরের পদ, অথবা আজকে আমাদের জানেন যে মানব অধিকার কমিশনের চেয়ারম্যান, সব জায়গায় কিন্তু আজকে নারীদের পদায়ন করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েরা সুযোগ পাচ্ছে। তাছাড়া আমাদের খেলাধুলা অথবা মানে এভারেস্ট বিজয় থেকে শুরু করে সর্বক্ষেত্রেই নারীদের বিচরণ আছে, সব জায়গায় নারীরা সুযোগ পাচ্ছে। বাংলাদেশে এমন একটা সময় ছিল যে খেলাধুলার ক্ষেত্রে মেয়েরা কিন্তু করতে পারতো, এটা হয়তো শুনলে এখন অবাক হয়ে যাবেন। 96 সালে আমরা যখন ফুটবল প্রতিযোগিতা করাতে যাই, তখন রাজশাহী জেলায় যখন
আমরা নাম দিয়েছিলাম প্রমিলা ফুটবল দল। রাজশাহীতে যখন এই প্রমিলা ফুটবলের খেলা হওয়ার কথা, প্রচণ্ড বাধার মুখে সেই খেলা কিন্তু হতে পারেনি। বর্তমানে কিন্তু আর সেই অবস্থাটা নাই। তারপরে একটু চিন্তা করে দেখেন যে মাত্র কত বছর আগে বাংলাদেশের অবস্থাটা কোথায় ছিল, আর এখন নারীদের সব জায়গায় একটা সুযোগ রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার আসার পরে থেকেই কিন্তু নারীদের এই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই চিন্তার ফসল বলে আমি বিশ্বাস করি। কাজে আমি নারীদের একটা কথা বলবো যে নারীদের অধিকার দাও, নারীদের অধিকার দাও বলে যে শুধু চিৎকার করা আর বলা আর বক্তৃতা দেওয়া, এতে কিন্তু অধিকার আসে না। অধিকারটা আদায় করে নিতে হবে, আদায় করবার মতো যোগ্যতা অর্জন করতে হবে। আর সেই যোগ্যতা আসবে শিক্ষা দীক্ষা প্রশিক্ষণের মাধ্যমে। জাতিপিতা স্বাধীনতার পর আমাদের এই দেশে নারী শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন। কারণ তিনি জানতেন যে অনেক সময় অনেকে মেয়েদের জন্য শিক্ষার জন্য পয়সা খরচ করতে চাবে না, সেই জন্য নারী শিক্ষা বাধ্যতামূলক এবং অবৈতনিক করে দেন। প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক, মেয়েদের শিক্ষা। আর আমরা এখন একেবারে উচ্চ শিক্ষা পর্যন্ত বৃত্তি দিচ্ছি এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড করেছি। সেখানে প্রায় 175 মেয়েরা পেত, এখন প্রায় 70 মেয়েরাই বৃত্তিটা উচ্চ শিক্ষার জন্য পেয়ে থাকে। আর তাছাড়া আমরা যে বৃত্তি এবং উপবৃত্তি দিচ্ছি, আমরা প্রায় 2,5 লক্ষ ছেলে মেয়েদেরকে আমরা বৃত্তি দিয়ে থাকি, আরো বেশি। তো সেখানে মেয়েদের অংশটাই বেশি বলতে হবে, মেয়েদেরকে আমরা দেই। কারণ সমাজকে যদি আমরা গড়ে তুলতে হয়, তো শিক্ষার ক্ষেত্রেও নারী পুরুষ নির্বিশেষে সকলকে শিক্ষা দিতে হবে। আর প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা বলছি যে প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে নারী পুরুষ নির্বিশেষে তারা প্রশিক্ষণ নিতে পারে, যাতে যে কোনো কাজে যেন মেয়েরা নিজেদের যোগ্যতা দেখাতে পারে এবং তারা কাজ করতে পারে। আমি 96 সালে এসেছি, একটা মেয়ে কোনোদিন ডিসির পদ পায়নি, এসপির পদ পায়নি, বা ইউনিয়ন মানে উপজেলায় অথবা ইউনিয়নে কোনো ইউএনও বা তখন টিএনও বলা হতো, বা উপজেলা কোথাও মেয়েদের কোনো স্থান ছিল না। এখন সব জায়গা আছে, এসপি, ডিসি, ইউএনও, ওসি থেকে শুরু করে সর্বক্ষেত্রেই মেয়েদের অবস্থানটা নিশ্চিত করা হয়েছে। একটি সমাজের অর্ধেক যদি মানে অকেজো থাকে, তো সেই সমাজটা তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। আর পার্লামেন্টের কথা নাই বললাম, বর্তমানে বাংলাদেশে একটা আপনারা জানেন যে স্পিকার, লিডার অফ দ্য হাউস, লিডার অফ দ্য অপোজিশন, ডেপুটি লিডার সবই মহিলারাই আছে, সেটা আমরা স্থান করে নিয়েছি। কাজেই আমি মনে করি যে এটাই আমাদের সব থেকে বড় অর্জন বাংলাদেশে, যে আগে যেমন একটা মানে ধর্মের নাম নিয়ে বা সামাজিকতার কথা বলে মেয়েদেরকে যে ঘরে বন্ধ করে রাখার একটা প্রচেষ্টা ছিল, সেই অচল আয়তন ভেদ করে মেয়েরা এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে আমরা সরাসরি যুক্ত ছিলাম।